আজকে আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস সম্পর্কে জানার চেষ্টা করব। একটি গবেষণা যদি আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিসের মাধ্যমে করি, তার সুবিধা কি তা আমরা যদি বলি। আমরা যদি চাই তাহলে একটা আর্টিকেল যদি সিস্টেমেটিক ওয়েতে স্কোপাস ডাটাবেস থেকে ডাউনলোড করি, সেখান থেকে যদি আমরা বাছাই করে সেই ডাটাগুলোকে লিটারেচার রিভিউ করে এবং যদি বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করি, তাহলে 7 দিনের মাঝখানে একটা আর্টিকেল লিখে ফেলা সম্ভব। তাই যারা তাড়াতাড়ি খুব আহ, খুব তাড়াতাড়ি রিসার্চ করতে চান বা এবং পাবলিকেশনের জন্য রেডি করতে কোন একটা আর্টিকেল রেডি করতে চান, তাহলে বিবলিওমেট্রিক অ্যানালাইসিস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস বজভিয়ার দিয়ে আমরা শিখবো। আমি প্রতি বৃহস্পতিবার এই 4 সপ্তাহ অথবা 5 সপ্তাহ প্রতি বৃহস্পতিবার এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিসের ফুল ভিডিও শেয়ার করব। একেবারে এটার থিওরি থেকে শুরু করে কিভাবে একটা আর্টিকেলে সেটা প্লট করতে হয়, কিভাবে আমরা আর্টিকেল লিখবো, কোন জায়গায় কোন সাইটেশনটা ইউজ করব। আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করলাম হজবিয়ার সফটওয়্যারে, কিন্তু প্রবলেম হচ্ছে যদি আমরা সেই অ্যানালাইসিসটা ঠিকভাবে আর্টিকেলে কোন ব্যাপারগুলো আসবে সেই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি না জানি তাহলে আমাদের প্রবলেম। তো চলুন আমরা এই ভিডিওতে বেসিক্স অফ বিবলিওমেট্রিক অ্যানালাইসিস শিখবো। সেই ক্ষেত্রে প্রথমেই হোয়াট ইজ বিবলিওমেট্রিক অ্যানালাইসিস শিখবো। তারপর রুলস এন্ড রেগুলেশন, একটা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করতে কি কি রুলস আছে, রেগুলেশন আছে। ডাটা প্রেজেন্টেশন সিস্টেমসটা দেখবো। তারপর ম্যাট্রিক্স ক্যালকুলেশন স্টাইল, এগুলো আমরা পরবর্তী লেকচার গুলোতে দেখবো। সাইটেশন অ্যানালাইসিস, লোকাল এন্ড গ্লোবাল ভেরিয়েবল, থিমেটিক ইভালুয়েশন কিভাবে দিব আমরা। ওকে, ইভালুয়েশন কিভাবে দিব। বাই দ্য ওয়ে, আমরা প্রথমে দেখি বিবলিওমেট্রিক অ্যানালাইসিস কাকে বলে। সেটা যদি আমি প্রথমে জানতে চাই, দেখুন এখানে আমি রেফারেন্স হিসেবে কিছু সংজ্ঞা আপনাদের জন্য রেডি করেছি যাতে আপনাদের বোঝার জন্য সহজ হয়। বিবলিওমেট্রিক অ্যানালাইসিস হচ্ছে বুক, আর্টিকেল এন্ড আদার পাবলিকেশন, অন্যান্য পাবলিকেশন গুলোকে অ্যানালাইসিস করা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা। যে আমরা কোন ডোমেইনে কাজ করতেছি সেটার ইভ্যালুয়েশন বা এটার ব্যাপ্তিটা কেমন, সেটা আমরা কোথায় ইউজ করেছি, বা অন্যরা এই রিসার্চটা ট্রেন্ডি কিনা, বা কত সাল থেকে, এটা টোটাল একটা পিকচার আমরা এখান থেকে ইজিলি পাই। তারপর অ্যানালাইসিস ট্র্যাক, অথরকে ট্র্যাক করতে পারি এই রিসার্চের মাধ্যমে, রিসার্চের আউটপুট এবং ইম্প্যাক্ট। কোনো একটা গবেষণা, সেটার আউটপুটটা কি, ইম্প্যাক্টটা কি। যদি কোনো গবেষণার ইম্প্যাক্ট বা আউটপুট যদি না থাকে, আমরা রিসার্চে যারা পিএইচডি বা এমফিল করতে যাচ্ছি তাদের কিন্তু একটা প্রবলেম হয়। যদি ইউনিক আইডিয়া, সেটা ইভলভিং আইডিয়া যদি না হয়, তাহলে আমরা এই গবেষণাটা ইম্প্যাক্ট সোসাইটিতে রাখে না। তো চলুন আমরা আরো কিছু সংজ্ঞা দেখি। যে এখানে বিবলিওমেট্রিক অ্যানালাইসিস কাকে বলে বা বিবলিওমেট্রিক কাকে বলে। বিবলিওগ্রাফিক ডাটা এখানে ইউজ করা হয়। তারপর এটা হচ্ছে সাইন্টিফিক ম্যাট্রিক্স, ইম্প্যাক্ট এগুলো শো করে। হ্যাঁ, এটাকে সাইন্টোমেট্রিক্সও বলা হয়। আমরা পরের স্লাইডে দেখবো যে এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিস অন্যান্য কি কি নামে আমরা আর্টিকেলে ব্যবহার করতে পারি বা কোন নামে আমরা এটাকে চিনে থাকি। তো তারপর আমরা যদি খেয়াল করে দেখি যে বিবলিওমেট্রিক অ্যানালাইসিস এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্কলারলি ওয়ার্ক গুলো শো করে থাকে, রিপ্রেজেন্ট করে থাকে। তারপর আমরা এখানে বলা হয়েছে যে বিবলিওমেট্রিক প্রোভাইডস কোয়ান্টিটেটিভ ফাউন্ডেশন কোয়ান্টিটেটিভ ফাউন্ডেশন ফর আন্ডারস্ট্যান্ডিং হাউ রিসার্চ ইভলভ, কিভাবে রিসার্চ গুলা ইভলভ হয়েছে। হো ড্রাইভস ইনোভেশন, কে এইটাকে সবচেয়ে বেশি গবেষণা করেছে, সেটা কেমন সাইটেশন হয়েছে, কোন কোন দেশ একসাথে গবেষণা করেছে, এই ব্যাপারগুলো এখানে শো করবে। একাডেমিক কমিউনিটিতে তাদের কন্ট্রিবিউশন। ওকে, দেন আমরা যদি পরবর্তীতে দেখি যে এখানে ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ the research ecosystem from individual collaboration to get broader flow of knowledge. আমরা জ্ঞানের যে ফ্লোটা, যে আমি ধরেন একটা
ডিজিটাল টুইন টেকনোলজি সাপ্লাই চেইনের সাথে ইন্টিগ্রেশন দেখতে যাচ্ছি, সেটা কেমন ফ্লো হচ্ছে বা কেমন গবেষণা হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা যদি দেখি যে গবেষণা খুবই কম, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে গবেষণা করতে পারি। তো এখানে কিছু সিনোনিমের কথা বলা হয়েছে যে আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস কে কি কি নামে জানতে পারি। যেমন এখানে আমি আহ, দিলাম যে এখানে সাইন্টোমেট্রিক্স বলে, একে ইনফরমেটিক্সও বলে। তারপর সাইটেশন সাইটেশন অ্যানালাইসিস বলে, সায়েন্স ম্যাপিং বলে, কোয়ান্টিটেটিভ লিটারেচার রিভিউ বলা হয়। তারপর আমরা আর কোন ওয়েতে ইউজ করতে পারি সেই ওয়ে গুলা একটু খেয়াল করে যদি দেখি, যে একেবারে একজ্যাক্ট ওয়ার্ড ভোকেব যদি দেখি, এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিস, বিবলিওমেট্রিক রিসার্চ, বিবলিওমেট্রিক রিভিউ বলা হয়, অনেকে বিবলিওমেট্রিক লিটারেচার রিভিউ বলে, বিবলিওমেট্রিক স্টাডি বলে। তারপর এখানে মেটা সায়েন্স অনেকে বলে থাকে, মেটা সায়েন্স, ইনফরমেটিক্স, কারণ আমাদের পাবলিকেশন রিলেটেড যত ইনফরমেশন আমাদের একটা আইডিয়া সম্পর্কে তা রিপ্রেজেন্ট করে। কিছুক্ষণ আগে বললাম সাইটেশন অ্যানালাইসিস বলা হয়, অল্টারমেট্রিক্স বলা হয়। তারপর হচ্ছে সাইন্টোমেট্রিক, কিছুক্ষণ আগে বললাম সাইন্টোমেট্রিক অ্যানালাইসিস, সাইন্টোমেট্রিক রিসার্চ বলা হয়, সাইন্টোমেট্রিক স্টাডি বলা হয়, সাইন্টোমেট্রিক রিভিউ বলা হয়। তো আমরা কিছু বিবলিওমেট্রিকের টেকনিক সম্পর্কে জানি। এই বিবলিওমেট্রিক টেকনিক গুলো আমরা আর্টিকেলে ব্যবহার করে থাকি শুধু বিবলিওমেট্রিক অ্যানালাইসিস কি সেটা জানার জন্য। যেমন এটাকে সায়েন্স ম্যাপিং বলা হয়, যেখানে স্ট্রাকচার ইভলিউশন অফ সাইন্টিফিক ফিল্ড অথবা আহ, কোন সময়ে কোন গবেষণাটা বেশি হয়েছে। যেমন যদি আমি বলি যে 2G 3G গবেষণাটা অনেক আগে হয়েছে, এখন বর্তমানে 5G বা 4.5G এই ব্যাপার নিয়ে গবেষণা হয়েছে। তো আমরা এই একটা সায়েন্স সেটা কিভাবে ইভলভ হলো, আমাদের মাঝখানে আসলো, সেই ব্যাপারটা এখান থেকে অ্যানালাইজ করতে পারি। তারপর সাইটেশন অ্যানালাইসিস করতে পারি, কো সাইটেশন অ্যানালাইসিসও করতে পারি। এবং আমরা যদি একটু দেখি সাইটেশন কো সাইটেশন অ্যানালাইসিস সায়েন্স ম্যাপিং এর পর বিবলিওগ্রাফিক কাপলিং। এই বিবলিওগ্রাফিক কাপলিং শো করে গ্রুপিং ডকুমেন্টস দ্যাট সাইটেড আইডেন্টিক্যাল সোর্সেস ইন দেয়ার রেফারেন্স, যেটা রেফারেন্সে যারা সাইট করবে। কো সাইটেশন অ্যানালাইসিস কিওয়ার্ড কোকারেন্স টু আইডেন্টিফাই ইমার্জিং রিসার্চ এন্ড থিম। কো সাইটেশন অ্যানালাইসিস ইমার্জিং যারা বেশি আমরা কিওয়ার্ড দেখে, কো ওয়ার্ড বা কিওয়ার্ড দেখে আমরা এই ধরনের ডিসিশন নিতে পারি। এখন আমরা কেন বিবলিওমেট্রিক অ্যানালাইজ করব সেটা প্রথমে জানা দরকার। আমরা প্রথমে আমাদের যে গবেষণা, যদি কোনো একটা ইউনিক ইউনিক কোনো ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে সেই রিসার্চের ট্রেন্ড কেমন, গবেষণা যদি বেশি হয়ে থাকে অ্যাট দ্যাট মোমেন্ট আমাদের কোনো একটা গবেষণা সেখানে ইম্প্যাক্ট নাও রাখতে পারে। আমরা এখান থেকে রিসার্চ গ্যাপ বের করে সেই গ্যাপ অনুযায়ী এই অ্যানালাইসিসের মাধ্যমে গ্যাপ নির্ণয় করে সেই অনুযায়ী আমরা যদি কোনো একটা গবেষণা করি সেটা ইম্প্যাক্টফুল হবে। তারপর ইভালুয়েট ইম্প্যাক্ট, সেই গবেষণাটার ইম্প্যাক্ট আমি কিছুক্ষণ আগেই বললাম, রিসার্চার ইনস্টিটিউশন কোন ইনস্টিটিউশন কাজ করেছে। যদি আমি বলি যে কোভিড-19 সময় কোন ইনস্টিটিউশন সবচেয়ে বেশি গবেষণা করেছে, যদি ফসবিয়ার সফটওয়্যার এবং বিবলিওমেট্রিক অ্যানালাইজ করি, তখন আমরা হয়তোবা পাবো যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড বা কোন একটা ইউনিভার্সিটি গবেষণা করেছে। কোন জার্নাল এই ধরনের গবেষণা বেশি পাবলিশ করে, যেমন ক্যান্সার সেল আছে, সেটা Q1 জার্নাল, খুব সাইট স্কোর 50 আপ, 50-এর উপর, যেটা অভাবনীয়, সেটা শুধু ক্যান্সার নিয়ে কাজ করে, তখন সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। ইন্ডিভিজুয়াল পাবলিকেশনের জন্য আমরা এটা ইউজ করতে পারি। তারপর কোলাবোরেটর আইডেন্টিফাই করতে পারি, কোলাবোরেটর কোন দেশের রিসার্চাররা এটা কাজ করেছে, বেশি গবেষণা করেছে। তারপর ইনফর্ম পলিসি, আমরা কোনো পলিসি বা ফান্ডিংস এর জন্য এই ব্যাপারটা ইউজ করতে পারি, বিবলিওমেট্রিক অ্যানালাইসিস। তারপর যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমরা এখানে বিবলিওমেট্রিক অ্যানালাইসিস এর ইম্পর্টেন্স বা কেন ইউজ করবো সেটা দেখলাম। তারপর যদি আমরা বলি যেমন স্পেসিফিক কোনো ফিল্ডে বিবলিওমেট্রিক অ্যানালাইজ করা হয়, হেলথ প্রফেশনালরা তারা বিবলিওমেট্রিক অ্যানালাইজ করে, কেন অ্যানালাইসিস করে, তাদের পাবলিশিং ট্রেন্ড, তাদের আর্টিকেল গুলো ট্র্যাক করা, ইভালুয়েশন করা। আর বিজনেস এর ক্ষেত্রে দেখুন মার্কেট ট্রেন্ড, কোথায় গবেষণা হয়েছে, কোন ব্যাপার নিয়ে গবেষণা করেছে, এই রিসার্চের ল্যান্ডস্কেপটা কি। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি
প্রপার্টি এখানে আইডেন্টিফাই করা যায়। ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে আমরা যদি কোনো একটা স্কলারলি ওয়ার্ক করি, সেটার কন্ট্রিবিউশন যে করবে তার নামটাই নর্মালি ব্যবহার করা বা প্রপারলি হচ্ছে কিনা বা নলেজটা কোত্থেকে আসবে সেটা আইডেন্টিফাই করা যায়। তারপর আমরা ওয়েব সার্চের ক্ষেত্রে নর্মালি গুগল পেজ র্যাঙ্ক করে কিভাবে, সাইটেশনের মাধ্যমে। যেমন আমি একটা পাবলিকেশন করলাম Q1 এ, সেখানে 500 সাইটেশন। আরেকটা সেম একই থিমের আন্ডারে কোনো কেউ পাবলিকেশন করলো, তখন আমারটা কিন্তু, আমার যে পাবলিকেশন যেটা সবচেয়ে বেশি সাইটেশন সেটা কিন্তু গুগল র্যাঙ্ক করে সবার প্রথমে দেখাবে। বাই দ্য ওয়ে, ওইসব ছিল হচ্ছে আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস কেন করব, কিসের জন্য দরকার, রিসার্চ গ্যাপ অ্যানালাইসিসের জন্য, বা আমরা ফিউচার রিসার্চ ডিরেকশনের জন্য ট্রেন্ডটা কেমন, গবেষণাটা আরো ভালো হচ্ছে কিনা, আরো হওয়ার পসিবিলিটি আছে কিনা, ব্যাকডেটেড কিনা, সেগুলা। এখন আমরা যেটা দেখবো বেসিক থিওরি, আমরা বেসিক থিওরি গুলো দেখবো বিবলিওমেট্রিক অ্যানালাইসিস। যদি প্রথমেই দেখি বেসিক থিওরি গুলোর মাঝখানে আমরা কো অথরশিপ সম্পর্কে জানি, যে কো অথরশিপ আমরা এটা অবশ্যই বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করার সময় আর্টিকেলে প্লট করব। তো হোয়েন টু অর মোর অথর শেয়ার ক্রেডিট, কিভাবে ক্রেডিট দিবে, সাইটেশনের মাধ্যমে। এ সিঙ্গেল পাবলিকেশন, যেমন আমি একটা আর্টিকেল পাবলিশ করলাম, সেইটা অনেকে সাইট করলো, তাহলে দেখুন এখানে দুই বা তার অধিক আহ, যদি রিসার্চার একটা একটা আহ, একটা পাবলিকেশন বা একটা আর্টিকেল যদি সেটা কি করে, যে সাইট করে, তখন এবং অনেকে মিলে যদি একটা আর্টিকেল লিখে, তখন সেটাকে অথরশিপ আমরা বল ইউজুয়ালি বলে থাকি। তো পাবলিকেশন এবং অ্যাকনোলেজিং জয়েন্ট ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন টু রিসার্চ ওয়ার্ক, আমরা একসাথে জয়েন্টলি কোনো ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন করলে সেটাকে কো অথরশিপ বলবো, সেটা আমরা এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিসের মাধ্যমে পেয়ে থাকি। তারপর যদি আমরা একটু খেয়াল করে দেখি কো অকারেন্স, কো অকারেন্সটা কাকে বলে, আমরা যদি দেখি যে সাইমultaneous অ্যাপিয়ারেন্স অফ টু অর মোর টার্মস, ওয়েদার কিওয়ার্ড, সেটা কিওয়ার্ড হইতে পারে, অথর হতে পারে, ইনস্টিটিউশন হতে পারে, কনসেপ্টস হতে পারে, উইদিন এ সিঙ্গেল ডকুমেন্ট। একটা ডকুমেন্টে যদি একাধিক কিওয়ার্ড, অথর যদি ব্যবহার করে, সেটা যদি একাধিক পাবলিকেশনে ইনস্টিটিউশন সেটাতে কন্ট্রিবিউট করে, সেগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে শো করব, এবং এটাকে কো অকারেন্স বলা হয়। তারপর আমরা যদি দেখি পরের যে কনসেপ্টটা, যেটা বেসিক কনসেপ্ট আমাদের লিটারেচার রিভিউ এর জন্য জানা আমাদের দরকার, সেটা হচ্ছে সাইটেশন অ্যানালাইসিস। আমরা সাইটেশন অ্যানালাইসিস করে থাকি when one document, যখন একটা ডকুমেন্ট refer to and acknowledges the work another citing, another creating a formal link between publication। যখন একটা ডকুমেন্ট আরেকটা ডকুমেন্টকে সাইটেশন করে, যেমন আমরা একটা গবেষণা আরেকটা গবেষণাকে সাইট করে আমার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের সাথে সেটাকে সাইটেশন অ্যানালাইসিস বলবো। এখানে যেটা হয়, মেজার দ্য ইম্প্যাক্ট অ্যান্ড ইম্পর্টেন্স অফ রিসার্চ, আইডেন্টিফাইজ seminal works that uh, that that shapes, আমরা যদি খেয়াল করে দেখি, that shaped the field এবং প্রেসেস দা, আমরা আইডিয়াটা কিভাবে কাজ করছে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পারবো সাইটেশন অ্যানালাইসিসের মাধ্যমে। তারপর আমরা যদি একটু খেয়াল করে দেখি, সাইটেশন অ্যানালাইসিসের পর আরেকটা যদি থিওরি, সেটা আমরা বিবলিওগ্রাফিক কাপলিং বলি। তো দেখি বিবলিওগ্রাফিক কাপলিং কিভাবে, কাকে বলে। বিবলিওগ্রাফিক কাপলিং, হচ্ছে coupling occurs when two works reference a common third work। যদি দুইটা আর্টিকেল বা দুইটা পাবলিকেশন, যদি আমরা এখানে ধরি এটা এ এবং এটা বি, সেটা যদি
থার্ড কোনো আর্টিকেলে সাইট করে, তখন সেটাকে বিবলিওগ্রাফিক কাপলিং বলে থাকবো। ওকে, তো বিবলিওগ্রাফিক কাপলিংটা আমরা এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিসে ইউজ করে থাকি। যেমন এখানে বলা আছে, যদি আমরা নেক্সটে যাই। ওকে, এই যে এখানে বলা আছে যে যদি টু ডকুমেন্টস আর bibliographically coupled if they both cite one or more document in a common, একটা ডকুমেন্টে যদি বিভিন্ন আর্টিকেল গুলো সার্চ করে, সাইট করে থাকি, তখন সেটাকে বিবলিওগ্রাফিক কাপলিং, যেটা বিবলিওমেট্রিক অ্যানালাইসিসে আমাদের রিপ্রেজেন্ট করতে হয়। তারপর কোসাইটেশন অ্যানালাইসিস। কোসাইটেশন অ্যানালাইসিস কি? when when two documents are, যখন দুইটা ডকুমেন্ট সাইটেড টুগেদার, একসাথে সাইট করা হয় থার্ড ডকুমেন্টে, তখন আমরা এটাকে কোসাইটেশন অ্যানালাইসিস বলবো। দে বিকাম কোসাইটেড, এটা আহ, তারা কোসাইটেড হয়ে যায়। রিসার্চার সি দিস ওয়ার্ক অ্যাড্রেসিং অ্যাড্রেসিং রিলেটেড ইস্যু অর প্রোভাইডিং কমপ্লিমেন্টারি ইনসাইটস, এখান থেকে কমপ্লিমেন্টারি ইনসাইটস পাওয়া সম্ভব। তাহলে কোসাইটেশন অ্যানালাইসিস সম্পর্কে আমরা জানলাম। বিবলিওগ্রাফিক কাপলিং, যখন দুইটা ওয়ার্ক আর কোনো কমন কাজের মাঝখানে যদি সাইট করা হয়, সেটাকে কাপলিং বলে। তারপর আমরা দেখলাম সাইটেশন অ্যানালাইসিস, সাইটেশন কাকে বলে, সাইটেশন অ্যানালাইসিস, যেটা আমাদের জানা দরকার। তারপর কো অকারেন্স, এটা আমাদের জানা দরকার। আর প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে কো অথরশিপ। তো আসুন আমরা পরবর্তীতে ভেরি বেসিক, যেটা হচ্ছে আমরা আহ, কতগুলো ডেটা পেলে বা কতগুলো আর্টিকেল যদি হয় বা আর্টিকেলের ডেটাবেস হয়, সেগুলো আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করতে পারবো। তো প্রথমেই যদি আমরা খেয়াল করে দেখি, ডিফাইন এইম এন্ড স্কোপ। আমরা এখানে স্কোপ, এখানে বলা আছে যে রিসার্চের উদ্দেশ্য অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। আমরা গবেষণা করছি যে যদি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ডিজিটাল টুইন টেকনোলজি কিভাবে সাপ্লাই চেইনে ইম্প্যাক্ট করে, সেটা আমাদের জানা দরকার। তাহলে ক্লিয়ার আইডিয়া, তখন আমরা সেই অনুযায়ী এটাকে কেমন গবেষণা হয়েছে, এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর কেমন, সেটা উৎপাদনশীলতা কেমন, যেটাকে আমরা পারফরমেন্স অ্যানালাইসিস বলি, বা সায়েন্স ম্যাপিংটা কেমন, সেটা দেখব। এখন আমরা দেখব যে ডেটা সেট সাধারণত কত হতে হবে। এটা সাধারণত ডেটা সেট একটা বিবলিওমেট্রিক অ্যানালাইসিসে 500 বেশি যদি হয় সেটা ভালো হয়। আদারওয়াইজ আমরা এটাকে বিবলিওমেট্রিক অ্যানালাইসিস বদলে আমরা মেটা অ্যানালাইসিস বা সিস্টেমেটিক রিভিউ হিসেবে আমরা এই কাজটা করতে পারি। যদি 100 ডেটা হয়, 100 আর্টিকেল, 100 গবেষণা বেশি হয়নি, তখন আমরা মেটা অ্যানালাইজ করব যে আহ, আর হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ আমরা করার উপযুক্ত। আর এই ব্যাপারটা আমাদের মাথায় রাখবো যে মিনিমাম কতগুলো ডেটা লাগে আমার এই আর্টিকেলটা করার জন্য। এই ডেটাগুলো কোথায় পাবো? আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে স্কুপাস ডাটাবেস থেকে আমরা ডেটা ডাউনলোড করে আমরা সেই সফটওয়্যারে দেখবো স্কুপাস, ওয়েব অফ সায়েন্স, ডাইমেনশনস, লেন্স, পাবমেড, এগুলো থেকে আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইজ করে থাকি। তো টেকনিক কি? প্রথমে আমরা জানলাম যে রুলস অফ থামস কি, রুলস রুলস আমাদের বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করার ক্ষেত্রে। এখন কি টেকনিক আমরা ইউজ করতে পারি? প্রথমে পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারি। পারফরমেন্স অ্যানালাইসিস কিভাবে করব? জার্নাল, অথর এবং ইনস্টিটিউশন, কান্ট্রিজ, এগুলো যদি আমরা মেজার করে থাকি, তখন এটাকে কি বলবো? পারফরমেন্স অ্যানালাইজ বলবো। আর সায়েন্স ম্যাপিং, সায়েন্স ম্যাপিংটা কি? সায়েন্স ম্যাপিং হচ্ছে সাইটেশন অ্যানালাইসিস, কো সাইটেশন অ্যানালাইসিস দিয়ে আমরা পাস্ট ট্রেন্ড, পূর্বে কোন ধরনের ট্রেন্ড বা কারা কি কাজ করেছে, কে কোথায় সাইটেশন করেছে, এটা আইডেন্টিফাই করতে পারি। বিবলিওগ্রাফিক কাপলিং এর মাধ্যমে প্রেজেন্ট ট্রেন্ড, এবং কো ওয়ার্ড অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা কিন্তু ফিউচার ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। এবং ফাইনালি কো অথরশিপ অ্যানালাইসিস এর মাধ্যমে কোলাবোরেশন, কোন অথর, কোন দেশের অথর কিভাবে কোলাবোরেট করেছে, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে মেজার করতে পারি। তো এই জিনিসটা মেজার করার ক্ষেত্রে আমরা বিবলিওমেট্রিক অ্যানালাইসিসে এই টেকনিকটা ইউজ করব। তারপর থার্ড যে টেকনিক, সেটা হচ্ছে ডেটা কালেকশন।
ডেটা কালেকশন কিভাবে করব, আমরা যে সফটওয়্যারে সেটা ব্যবহার করব। সেক্ষেত্রে ডেটা কালেকশনের ক্ষেত্রে আমরা সার্চ কোয়েরি তৈরি করতে হবে। কিভাবে? আমরা স্কুপাস ডেটাবেজে সার্চ টেকনিক দেখিয়েছি কিছু লেকচারে। অ্যাবস্ট্রাক্ট টাইটেল কিওয়ার্ড এগুলো দিয়ে কি করতে পারি। আর ডেটাবেজের কথা আমি কিছুক্ষণ আগে বললাম, স্কুপাস, ওয়েব অফ সায়েন্স, লেন্স, ডাইমেনশনস অথবা পাবমেট আমরা ব্যবহার করতে পারি। তারপর ডুপ্লিকেট ডাটাগুলো মুছে ফেলা, এটাও একটা প্রিভিয়াস ভিডিও, কিভাবে আমরা ডাটা গুলোকে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া মাধ্যমে সেটা ইনক্লুড করব, এক্সক্লুড করব। হ্যাঁ, তারপর প্রয়োজনীয় ফিল্ড, অ্যাবস্ট্রাক্ট ডাটা এইসব দিয়ে আমরা সার্চ করে আমাদের ডাটাটা ডাউনলোড করে স্কোপাস থেকে সেটা আমরা ফসবিয়ার সফটওয়্যারে ব্যবহার করব। এখন আসুন, আহ, যদি আমরা রান এন্ড অ্যানালাইসিস রিপোর্টিং, সেটা জন্য আমরা এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করার ক্ষেত্রে কোন কোন সফটওয়্যার ইউজ করি, যেমন ফসবিয়ার, বিবলিওমেট্রিক্স, জিফি দিয়ে নেটওয়ার্ক তৈরি করতে পারি। ভিজুয়ালাইজেশন এবং ক্লাস্টার ব্যবহার করে ফলাফল উপস্থাপন করা হয়। তারপর ট্রেন্ড অ্যানালাইসিস, থিমেটিক রিপ্রেজেন্টেশন করা হয়, যেটা আমাদের ম্যানুয়ালি করতে হয় বা আমরা আর প্রোগ্রামের মাধ্যমে করতে পারি। তারপর টার্গেট জার্নাল স্টাইল অনুযায়ী ফরম্যাট তৈরি করে আমরা আর্টিকেল পাবলিশ করতে পারি। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিস করার ক্ষেত্রে ফসবিয়ার সফটওয়্যার আমাদের কি ভিজুয়ালাইজ করে, কোন ডাটাবেস রিড করতে পারে, সেটা হচ্ছে স্কুপাস, ওয়েব অফ সায়েন্স, লেন্স, পাপেট আমি বলেছি। এবং ভিজুয়ালাইজের যে সফটওয়্যার গুলো সেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমরা কোন ইয়ের মাধ্যমে, সফটওয়্যার মাধ্যমে এটা করতে পারি। তারপর এই ভসবিয়ার সফটওয়্যার আমাদের যা দেয়, এই স্কুপাস, সরি, আমরা যখন বিবলিওমেট্রিক অ্যানালাইজ করব, স্কুপাস ডাটাবেস থেকে আমরা যা পাই, যেমন ইয়ার পাবো, সাবজেক্ট এরিয়া, সোর্স টাইপ, জব টাইপ, কান্ট্রি, এগুলো আমরা সরাসরি প্লট করব আমাদের আর্টিকেলে এবং এক্সপ্লানেশন দিব যেটা আমাদের গুরুত্ব অনুযায়ী। তারপর স্কুপাস ডাটাবেস থেকে আমরা আর কি পাই? সিএসভি ফাইল পাই, যেটা আমরা অ্যানালাইসিস করে থাকি, এবং এক্সএলএস ফাইল, সেটা অ্যানালাইজ করি ভসবিয়ার সফটওয়্যারের মাধ্যমে। বিবটেক্স ইউজ করতে পারি, আরআইএস ফরম্যাট, পিএনজি, এস ডট এস ভিজি ফরম্যাট ডাউনলোড করতে পারি। পিডিএফ আর্টিকেল গুলো স্কুপাস ডাটাবেস থেকে আমরা পেয়ে থাকি লিটারেচার রিভিউর জন্য। তো এখানে পিএনজি, এসভিজি ফরম্যাট গুলো খুবই, পিএনজি থেকে এসভিজি ফরম্যাট খুব হাই রেজুলেশনের ইমেজ হয়, তো আমরা সেগুলো ডাউনলোড করে আর্টিকেলে যদি প্লট করি সেটা কখনো ভাঙবে না। বাই দ্য ওয়ে, এখন ভসবিয়ার সফটওয়্যার কি ভিজুয়ালাইজ করে সেটা আমরা দেখার ট্রাই করবো। তো ভসবিয়ার সফটওয়্যারের মাধ্যমে আমরা পেয়ে থাকি কো অথরশিপ, কো অকারেন্স, সাইটেশন, বিবলিওগ্রাফিক কাপলিং, কো সাইটেশন, এগুলো পেয়ে থাকি, যা আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব ভসবিয়ার সফটওয়্যারে তখন দেখব। এবং কো অথরশিপ আমরা ক্যালকুলেট করতে পারি, মেজার করতে পারি, সেটার সাথে অথরদের সম্পর্ক কি, অর্গানাইজেশন সম্পর্কে কি, একটা দেশের কোন সম্পর্ক, কোন দেশে একসাথে অথররা কাজ করেছে, যেমন যদি চায়না, বাংলাদেশ, আমেরিকা, এই তিন অথর যদি একসাথে একটা পাবলিকেশন করে, সেই রিলেশন গুলো আমরা এখানে মেজার করব। তারপর কোকারেন্স দেখবো আমরা কার সাথে? কোকারেন্স দেখবো আমরা অল কিওয়ার্ডের সাথে, তারপর অথর্স কিওয়ার্ডের সাথে, ইন্ডেক্স কিওয়ার্ডের সাথে। তারপর আমরা ভসবিয়ার সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিসের মাধ্যমে পাই, যেটা ইজিলি শো করে, সেটা হচ্ছে যে সাইটেশন, ডকুমেন্টের সাথে সাইটেশনের সম্পর্ক, সোর্স, অথর্স, অর্গানাইজেশন, কান্ট্রিজ। তারপর আমরা আহ, যদি খেয়াল করে দেখি, বিবলিওগ্রাফিক কাপলিং দেখতে পারবো এই ভসবিয়ার সফটওয়্যারের মাধ্যমে, সেটা বিবলিওগ্রাফিক কাপলিং উইথ কার সাথে? ডকুমেন্ট, সোর্স, তারপর অথর, অর্গানাইজেশন, কান্ট্রি। তারপর কো সাইটেশন অ্যানালাইসিস, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কো সাইটেশন কাকে বলে। কো সাইটেশন অ্যানালাইসিস সাইটেড রেফারেন্স, তারপর সাইটেড সোর্স, সাইটেড অথর, এগুলো আমরা অ্যানালাইজ করতে পারি। সেম আমরা যখন অ্যানালাইজ করব, ভসবিয়ার সফটওয়্যার আমাদের যা যা প্রোভাইড করে, এসভিজি ফরম্যাট প্রোভাইড করে, যেটা খুবই হাই রেজুলেশন থাকে, একটা ইমেজ। অনেক সময় রিভিউয়াররা আর্টিকেলে যখন একটা ইমেজ ঠিকভাবে শো করতেছে না, পাবলিশিং এর জন্য যায়, তখন বলে এসভিজি ফরম্যাটে এটা পাঠান। তাহলে আমরা
জেপিজি বা পিএনজির পাশাপাশি এসভিজি ফরম্যাট ডাউনলোড করতে পারবো, ডট ইপিএস, ডট জেপিজি, পিডিএফ, ডট এসডব্লিউএফ, ডট টিআইএফ ফরম্যাট। টিআইএফ ফরম্যাটটা আইজিআই পাবলিশার তারা সবসময় ইমেজের ক্ষেত্রে এটা চেয়ে থাকে। তারপর ডট টিএক্সটি এবং সিএসভি। তো আমরা এই অ্যানালাইসিস গুলো ফসবিআর সফটওয়্যারের মাধ্যমে করে থাকি। যদি ফাইনালি কন্ট্রোল করতে যাই, publication by year, publication by journal, keyword analysis, geographical analysis of publication, analysis of publication by organization, analysis of citations, analysis by author, analysis of research opportunities. ওকে, তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব হোয়াট উই নিড টু প্রেজেন্ট ইন দ্য আর্টিকেল। আর্টিকেলে কিভাবে প্লট করব, কিভাবে আর্টিকেল ইউজ করা হয়, কোত্থেকে সাইটেশন নিয়ে আসবো, এই ধরনের ইম্প্যাক্টফুল আর্টিকেলের উদাহরণ দিয়ে আমরা নেক্সট ক্লাসটাতে দেখবো কিভাবে বিবলিওমেট্রিক অ্যানালাইজ করা যায়। ফাইনালি আমি আবারও বলছি, বিবলিওমেট্রিক অ্যানালাইসিস এমন একটা গবেষণা যেটা 7 দিন যদি একটু মনোযোগ দিয়ে করা যায় তাহলে এটা একটা কমপ্লিট আর্টিকেলে রিপ্রেজেন্ট করা সম্ভব। এবং তারপর যদি আহ, বলি যে এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিস দিয়ে আমরা বড় বড় গবেষণা, রিসার্চ, পাবলিকেশন আমরা ইজিলি করতে পারি। ওকে, তো আমরা প্রতি বৃহস্পতিবার রাত 9টায় এই বিবলিওমেট্রিক অ্যানালাইসিসের ধাপে ধাপে একেবারে আর্টিকেল পর্যন্ত, পাবলিশ পর্যন্ত সেইগুলো ফ্রিতে আমরা পেয়ে যাব। তো সেই ভিডিওগুলো আপনি দেখার অপেক্ষায় থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এটা, এই রিসার্চটা আপনারা আপনাদের গবেষণায় এবং উচ্চতর গবেষণা বলেন সেখানে কাজে লাগানোর চেষ্টা করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।